ওকে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি মোহনপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। আমার সাথে আছে বলরাম সরকার, আমার সাথে আছে আমাদেরই গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক মহাশয়। আমার হচ্ছে ব্যারাকপুর 2 ব্লক। স্যার একদম যেটা বললেন সেটা হচ্ছে আমরা অন্যান্য কিছু বাদ দিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমরা গ্রাম পঞ্চায়েত হিসেবে এমন একটা জায়গায় আছি যার একদম একটা দিক পুরোটাই ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, আর অন্য দিকটা পঞ্চায়েত বটে, কিন্তু সেটাও প্রায় পঞ্চায়েত বলা চলে না, এবং মানে আমাদের গ্রাম পঞ্চায়েতটাকেও পঞ্চায়েত বলা যাবে না। আপনারা সকলেই জানেন যে একদম ব্যারাকপুর লাগোয়া, তাহলে মিউনিসিপ্যালিটির মতোই কিন্তু আমাদের ওখানে হাব ভাব এবং মানুষের ধ্যান ধারণাও তাই। সেই হিসেবে আমি 18 বছর ধরে এই পঞ্চায়েত সেক্রেটারি বা 12 বছর ছিলাম, তারপর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হয়েছি। এই লাস্ট 18 বছরের সার্ভিসে আমি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গিয়ে বিভিন্ন কাজ করেছি, বিভিন্নভাবে কাজ করেছি। তো সেক্ষেত্রে এখানে যখন 2018-তে এসে দেখলাম, আমরা প্ল্যান যখন করি, প্ল্যানটা করার আগে যে সিস্টেমটা ছিল যে 7টা ক্ষেত্র ভিত্তিক আলাদা আলাদা করে নিয়ে তারপরে আমরা প্ল্যান মানে টোটাল প্ল্যানটা করছি, কিন্তু 2023-24 থেকে আমরা যেটা পেলাম একদম তারই নির্যাস নিয়ে একেবারে থিমেটিক আমরা প্ল্যানিং কিন্তু করতে পারছি, এবং এবছরেও যেটা করছি সেটাও থিম বেস। এবং সৌভাগ্যবশতই বলুন, আপনারা যারা এখানে আছেন বেশিরভাগের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে আমরা যে থিমগুলো নিচ্ছি সেগুলো আমাদের এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের অংশ। 17টা যে পয়েন্ট আছে তার মধ্যে 9টা থিম, এবং প্রত্যেকটা থিম এমন ইন্টার লিঙ্ক যে প্রত্যেকটার ওপর বলা যায় নির্ভরশীল। এবং সেই ভাবনা চিন্তা করে 2018-তে যখন আমি মোহনপুর গ্রাম পঞ্চায়েতে এলাম, এসে দেখলাম আমরা গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা করব, আমাকে জানতে হবে যে এখানকার সমস্যাটা কি। সব থেকে বড় যেটা সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং পেরি আরবান একটা গ্রাম পঞ্চায়েত হিসেবে কিছুটা ডিফারেন্ট আছে। এই পেরি আরবান গ্রাম পঞ্চায়েত হিসেবে আমরা একদম ফিল্ডে গিয়ে যেগুলো দেখলাম সেটা হচ্ছে আমার 30টা সংসদ, 30টা মেম্বার, কিন্তু পার্ট হচ্ছে 54টা। মানে পরিধি আপনি বুঝুন যে ওখানে 50টা সংসদ হওয়ার মতো এরিয়া, 6.5 বর্গ কিলোমিটার জুড়ে পঞ্চায়েতটা, এবং পপুলেশন হচ্ছে 66,500, আর আমার ফ্যামিলি হচ্ছে 17,000। সেক্ষেত্রে পপুলেশনও বড়, এরিয়াও বড়, এবং ওইখানে যে এর আগে স্যার যেটা বলছিল যে সমস্যা আমাদের জল, খাবার জলের চাইতেও সব থেকে বেশি সমস্যা যেটা আমরা অনুভব করলাম সেটা হচ্ছে জমা জল, যার কারণে আমরা ভুক্তভোগী। আমরা ডেঙ্গু নিয়ে সারা বছর ধরে কাজ করছি, ভিবিডি টিম আমাদের এখন এনগেজ হয়ে গেছে এই ভিবিডি কন্ট্রোল করার জন্য। একদম টোটাল টিম প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে বা আমাদের স্টেট জুড়ে একদম এই ভিবিডি কন্ট্রোল করতে চাইছে। কিন্তু এই কন্ট্রোল করার আগে আমি বলবো যে প্ল্যানিংটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু কিছুটা হলেও আমরা কন্ট্রোল করতে পারি। স্যার বলছিলেন যে এক্সপিরিয়েন্স উনি শেয়ার করছিলেন যে আমরা গিয়ে দেখলাম যে বাড়িতে ঢুকে আর কিছুই দেখলো না, চলে এলো, কিছু লিখে চলে এলো। আমার গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমি বলছি, আমি যেখানে যেখানে কাজ করেছি আমি মনে করি আমার গ্রাম পঞ্চায়েতটা চলে বা একটা গ্রাম পঞ্চায়েত চলে তার 4টে পিলার আছে। প্রত্যেকটা এই 4টে পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে আমার এসএইচজি প্লাস ভিবিডির মেম্বাররা, একটা পিলার হচ্ছে আমার আইসিডিএস, একটা পিলার হচ্ছে আমার হেলথ, আর একটা পিলার হচ্ছে আমরা গ্রাম পঞ্চায়েতের সদস্য প্লাস স্টাফেরা। এবং আমরা এটা মনে করেই কিন্তু স্টেপ বাই স্টেপ এগোই এবং এগোচ্ছি। যেটা হচ্ছে আমাদের দুটো বিষয় আছে, VHSNC, সবাই মোটামুটি জানেন, ভিলেজ হেলথ স্যানিটেশন নিউট্রিশন কমিটি। এটার সেকেন্ড স্যাটারডে একটা করে মিটিং হয়। এদের আবার এই সেকেন্ড স্যাটারডে একটা মিটিং হয়,
এদের নিয়ে সকলকে নিয়ে আমরা 4th স্যাটারডে একটা মিটিং করি। তো আমরা শুরু থেকে যেটা করলাম যে এই ভিএইচএসএনসি কমিটিটাকে অ্যাক্টিভ করতে হবে। শুধুমাত্র কমিটিটা থাকবে, কমিটিতে চেয়ারপারসন হিসেবে মেম্বার থাকবে, আর ওই কমিটির মধ্যে একজন দুজন আশা বা আইসিডিএস থাকবে, সেভাবে চলবে না। একদম প্রপার ভিএইচএসএনসি কমিটির প্রত্যেকে হেলথ, আইসিডিএস, আমার ভিআরপিরা এবং এসএইচজিদের নিয়ে আমরা শুরু থেকে বসলাম রেগুলার বেসিসে। তার সাথে আমাদের মেম্বারদের আমাদের একটা ইনস্ট্রাকশন থাকলো যে বিশেষ করে যারা সঞ্চালক সঞ্চালিকা আছেন, আপনাকে কিন্তু রেগুলার বেসিসে কোনো না কোনো এই কমিটির সঙ্গে মিটিং করতে হবে। সেকেন্ড স্যাটারডে তো বটেই, তাছাড়াও নিয়মিত আপনাকে কিন্তু ঘুরে ঘুরে মিটিং করতে হবে। এই মিটিং করে কি হবে, আমরা বছরে যখন আমি ইয়ার এন্ডিং এর আগে গিয়ে অ্যাকশন প্ল্যানটা করছি, জিপিডিপিটা করছি, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান যেটা করছি, ওই ডেভেলপমেন্ট প্ল্যানটা করার আগে আমরা যদি ঘুরে নিই 365 দিনের মধ্যে যদি আমি অন্তত 200 দিন ঘুরতে পারি, মেম্বার সাহেব যদি এই হেলথ সেন্টারগুলো, আইসিডিএস সেন্টারগুলো বা ভিএইচএসএনসি মিটিংগুলো ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারেন, তাহলে কিন্তু ওই জিপিডিপি নিয়ে বছরের শেষে আমার আর মাথা ঘামাতে হবে না। ওখান থেকে 80% আমরা তুলে আনতে পারবো। এবং সেই প্ল্যানিংয়েই কিন্তু আমরা এগিয়ে, আমরা যখন দেখলাম যে একটা প্রত্যেকটা সংসদ ঘুরে দেখলাম যেটা, সেটা হচ্ছে কাজ হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, প্রচুর ড্রেন হয়েছে, রাস্তা হয়েছে। ড্রেনগুলো কিভাবে হয়েছে, একটা সংসদে হয়তো রামের বাড়ি থেকে শ্যামের বাড়ি একটা ড্রেন হয়েছে, কিন্তু ওই ড্রেনটা যেখানে গিয়ে ডিসচার্জ হচ্ছে সেখানে কোনো মানে না কোনো পুকুর আছে না কোনো খাল আছে, বা এরকম হয়েছে যে কোনো একটা মানে ড্রেন খাল থেকে উঠে এসে কিছুটা গিয়েই শেষ হয়ে গেছে, সেখানে হয়তো তেমন কোনো বাড়ি নেই। তাহলে এই যে পরিকল্পনা বিহীন এই যে ড্রেনগুলো হয়েছে, এই ড্রেনগুলো কিন্তু আমাদের জল জমার সোর্স হয়ে গেছে এবং এই ভেক্টর বর্ন ডিজিজের সোর্স এক একটা হয়েছিল। আমরা শুরুতে যেটা করলাম সেটা হচ্ছে এই সোর্সগুলোকে কন্টিনিউ করতে হবে। যে ড্রেনগুলো আছে রামের বাড়ি থেকে শ্যামের বাড়ি, আমাদের খুঁজতে হবে যে এই কোথা থেকে শুরু হয়েছে আর এর কোনো ডিসচার্জ কোনো পুকুর বা কোনো খালে হচ্ছে কিনা, জলের ফ্লোটাকে কন্টিনিউ বাড়াতে হবে। এই হিসেবে কিন্তু প্রথম বছরে আমরা ওই ড্রেনের এক্সটেনশনগুলো করলাম এবং ড্রেনের যে ঢালটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখলাম যেখানে গিয়ে জলটা পড়ার কথা সেই জায়গাটা উঁচু হয়ে গেছে, সেই ক্ষেত্রেও আমরা কিছু কিছু জায়গায় ভেঙে দিয়ে ওই উঁচুটা নিচু করে দিয়ে স্লোপিংটা ঠিক করে দিয়ে ওই জলটা যাতে যেতে পারে। তাহলে জলের এই প্রবাহমান বিষয়টাকে যদি আমরা বাড়াতে পারি তাহলে সেই জলটা ড্রেনে থাকছে না, কোনো না কোনো জায়গায় গিয়ে ডিসচার্জ হচ্ছে। এবং প্রতিটা ড্রেনের সাথে প্রতিটা ড্রেন যেগুলো সম্ভব সেক্ষেত্রে আমরা কানেকশন করে দিলাম, যে কোনো এইরকম মাঝখানের একটা 50 মিটার গিয়ে ড্রেন থাকবে আর বাকিটা থাকবে না, এরকম নয়, কন্টিনিউ করতে হবে। সেক্ষেত্রে কি হলো, সেই এরকমও হয়েছে যে 3-4টে সংসদ মিলিয়ে একটা ড্রেন প্রবাহিত হচ্ছে। আগে কি হতো, আমি জিপিডিপিতে এত টাকা পেতে পারি আনুমানিক, বা গত বছর এত টাকা পেয়েছিলাম, সেই হিসেবে ধরুন আমি 30টা আমার মেম্বার 30 লাখ টাকা পেয়েছি। কি হচ্ছিল, ওই 30 লাখ টাকাটাই 30টা মেম্বারকে 1 লাখ 1 লাখ করে ভাগ করে দিচ্ছে। তাতে কি হয়েছে, ওই ছোট ছোট ওই ড্রেন বা ছোট ছোট রাস্তা হয়েছে। আমরা বললাম না, এইভাবে হবে না, আগে আপনাদের বসতে হবে, একটা সংসদ 1 নম্বর সংসদ 2 নম্বর সংসদের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করতে হবে। যদি এরকম হয় যে 2 নম্বর সংসদ থেকে 1 নম্বর সংসদ হয়ে একটা পুকুরে গিয়ে ড্রেনটা পড়বে, তাহলে আপনাকে এমন একটা ড্রেন ধরতে হবে যেটা পুরোটা করে আসছে। তার জন্য 1 লাখের জায়গায় যদি 5 লাখ টাকা খরচা করতে হয় এবং 30টা কাজের জায়গায় যদি টোটাল বছরে 5টা কাজ হয়, আমাদের সেটা করতে হবে। এবং এই বিষয়ে ভিএইচএসএনসির নিয়মিত মিটিং এবং সেকেন্ড স্যাটারডে 4th স্যাটারডে মিটিং, এইগুলোর মাধ্যমে মেম্বারকে আমরা বোঝাতে, সব মেম্বারদের
মেম্বারদের মানে 30টা মেম্বার, ভাবুন 30টা এবং 3টে হচ্ছে পঞ্চায়েত সমিতি, সবাইকে বোঝাতে সক্ষম হলাম। 100% বোঝেনি বা বুঝতে চাইনি, অনেকে কথা কাটাকাটি হয়েছে, হয়েছে যে আমি কেন আমার শেয়ারটা দেবো, এরকম ভাবে অনেক বচসা হয়েছে। আমরা বলেছি না, আপনাকে প্রথম ভাবতে হবে, আপনার মাথায় আনতে হবে, আমি মোহনপুর গ্রাম পঞ্চায়েতের কথাই বলছি, যে আপনি মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য, আপনি পার্টিকুলার 1 নম্বর বা 2 নম্বরের সদস্য নয়। তাহলে আপনাকে দেখতে হবে যে আমার গ্রাম পঞ্চায়েত ঠিক আছে কিনা, সেইটা মাথায় নিয়ে কিন্তু আগামী মানে বিগত দিনে এগিয়ে ওদের বোঝাতে আমরা মোটামুটি সক্ষম হয়েছি। 30টা জায়গায় ওইভাবে টাকা ভাগাভাগির বিষয় নয়। এখন আমরা যেটা করি, একদম একটা ড্রেন এমন হচ্ছে যেটা 4-5টা সংসদকে কভার করে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় জলটা গিয়ে ডিসচার্জ হচ্ছে। এবং এইগুলো করতে গিয়ে আর এই যে জমা জলের অন্যান্য বিষয়গুলো করতে গিয়ে আমার নির্মাণ সহায়ক আরো ডিটেল বলবেন যে ওই ড্রেনের মধ্যেও আমরা কিছু কারিগরি করলাম, কিভাবে করলাম উনি আরো ডিটেল বলবেন। আর তার সাথে যেটা আমাদের সমস্যা সেটা হচ্ছে জল জমার সমস্যা, আর তার মানে স্পেসিফিকেশন হচ্ছে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট, যেটাকে বলা হচ্ছে যে আমরা বাড়িতে বেসিনের যে জলটা, স্নানের যে জলটা, সেটা যে বেরিয়ে যাচ্ছে, এই যে প্রতিনিয়ত প্রতিদিন আমাদের ফ্যামিলিতে যদি 5 জন মেম্বার হয়, ওই লিটার লিটার যে আমরা জল ডিসচার্জ করছি, ফেলে দিচ্ছি, এইটাকে মানে যথাযথভাবে আমার ডিসচার্জ করা, মাটির নিচে চালনা করা, এইটাকে আমরা অ্যাসেট হিসেবে যদি ধরি যে এটা আমাদের কিন্তু আগামী দিনে এই জলটা নিচে গেলে আমাদের যে জলের সংরক্ষণ নিচে সেটাও বাড়বে। সেই উপায় ভেবে আমরা কিন্তু গ্রে ওয়াটার ম্যানেজমেন্টটারও ব্যবস্থা করলাম। এনএস স্যার একদম আরো ডিটেল বলবেন। এবং 3 কোটি টাকা সুমনবাবু যেটা বললেন, এই বছর আমাদের 3 কোটি টাকার কাজ চলছে এবং অনেক 2-3 বছর আগে থেকেই আমরা ড্রেনের কিন্তু ওই বিভিন্নভাবে একটা ড্রেন কন্টিনিউ চলছে 100 মিটার, তার মধ্যে একটা ভাগ করে করে সেখানে একটা জালি রেখে নোংরা আটকে, এবং তার মধ্যে থেকে আমরা ভিসিটির লেবারের সংখ্যাও কমাতে পেরেছি ওইভাবে করে গিয়ে। মানে সিস্টেমটা এরকম হয়েছে, হয়তো 150 মিটার একটা ড্রেন গেছে, ওই ড্রেনের মধ্যে 70 মিটার পর পর আমার একটা করে জালি রাখা হয়েছে। তাহলে ওই যে ড্রেনটা হচ্ছে, ওই নোংরাগুলো ওই জালিতে গিয়ে আটকে যাচ্ছে। আমরা ভিসিটি যখন কাজ করতে যাচ্ছে তখন কিন্তু পার্টিকুলার একটা পয়েন্টে গিয়ে পরিষ্কারটা করছে, তখন কিন্তু ওই 150 মিটারের যে ড্রেনটা টোটালটা ওকে আর পরিষ্কার করতে হচ্ছে না, 2টো পয়েন্ট পরিষ্কার করলেই কিন্তু আমার ড্রেনটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ওর যে আর অন্যান্য কারিগরিগুলো এনএস সাহেব বলবেন। আমরা কিন্তু এই সমস্ত কিছুই করেছি একদম টিম হিসেবে। আমার এসএইচজির মেম্বার যেমন আছে, ভিভিডি, আমার ভলান্টিয়ার, আমার আইসিডিএস কর্মী, হেলথ কর্মী, হেলথের মানে কি সিএইচও দিদিদেরও আমরা রিকোয়েস্ট করে করে প্রতিটা মিটিংয়ে একদম ওনাদের আসতে বাধ্য করেছি। মানে প্রধান ওনাদের বুঝিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছে, সিএইচও দিদিরাও কিন্তু তাদের সময় বেছে আমাদের সাথে এসে প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করছেন। এবং সারা বছরে আমরা যা চিন্তা ভাবনা করছি, ভিএইচএসএনসি ওই কোনো একটা পার্টিকুলার সংসদে যে আলোচনাটা হচ্ছে সেখানে গিয়ে হয়তো বলা হচ্ছে যে অমুক টিবি পেশেন্ট আছে, বা ওই মেয়েটার মানে কম বয়সে বিয়ে হয়ে গেল, সমস্ত তথ্য কিন্তু সারা বছর যেটা উঠে আসছে, যেটা সঙ্গে সঙ্গে আমাদের করে ফেলার কথা, সেগুলো সেই মাসের মধ্যে আমরা করলাম। 4th স্যাটারডে মিটিংয়ের সিদ্ধান্তে, জেনারেল মিটিংয়ের সিদ্ধান্তে আমরা করলাম। কোনো একটা পার্টিকুলার টিবি পেশেন্ট আছে, খাবার পাচ্ছে না, এরকম উদাহরণ আছে। গত আর্থিক বছরের কথা আমি বলছি, 3টে মেম্বার আমাদের এরকম ছিল যারা কিন্তু প্রায় 5টা টিবি পেশেন্টকে নিয়মিত দুধ এবং ডিম সাপ্লাই করেছে বছরভর। তার পয়সা আছে বলে নয়, এইটা কিন্তু আমরা বোঝাতে পেরেছি যে আমরা যদি না করি তাহলে সেই টিবি পেশেন্টটা কিন্তু মারা যাবে। তাহলে গ্রাম পঞ্চায়েতের মেম্বার হিসেবে, সদস্য হিসেবেও তো আমাদের দায়িত্ব আছে, সকলেরই কিছু না কিছু দায়িত্ব আছে। তারা কিন্তু একদম এগিয়ে এসে ওই 5টা টিবি পেশেন্টকে কিন্তু বছরভর দুধ দিয়েছে, ডিম দিয়েছে। এবং আমরা আজকে দাঁড়িয়ে আমরা কিন্তু টোটাল আমরা একটা পরিবার, আমাদের 194 জনের একটা পরিবার, প্রধান থেকে শুরু করে সঞ্চালকরা আছে, উপপ্রধান আছে,
হেলথ আছে, আইসিডিএস আছে, আমরা স্টাফেরা আছি, সবারই মতামত আমরা নিয়ে তারপরে কিন্তু ওই মিটিংগুলো করে আমরা ফোর্থ স্যাটারডেতে যাচ্ছি, ফোর্থ স্যাটারডে থেকে সাধারণ সভাতে যাচ্ছি, সেখান থেকে যা সিদ্ধান্ত বেরিয়ে আসছে সেই অনুযায়ী কিন্তু আগামী দিনে আমরা মানে বিগত দিনেও করেছি এবং আগামী দিনেও হবে। এবছরে জিপিডিপিটা করতে গিয়ে আমরা কিন্তু অলরেডি এনএস সাহেব অন্তত 7 থেকে 8 বার মেম্বারদের নিয়ে বসেছে এবং আমিও নিজেও বসেছি। যেটা হচ্ছে আমাদের থিম এবার গত বছরও ছিল, এবছরও ওটাই বাছা হয়েছে। 5 নম্বর যে থিমটা সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড ক্লিন ভিলেজ। এই যে গ্রিন অ্যান্ড ক্লিন ভিলেজ আমরা মেম্বারদের নিয়ে বসলাম, শুরুর দিকে একটু ওনাকে বুঝিয়ে দিলাম যেহেতু নতুন নির্বাচিত মেম্বাররা আছেন, আগের মেম্বাররা যারা ছিল তারা প্রায় বুঝে গেছিল, এখন যেটা বেশিরভাগই নতুন মেম্বার এসছে তাদের 5-6 বার বসার পর আমরা দেখলাম সেটা অ্যাকশন প্ল্যানটা অ্যাকচুয়ালি আমাদের খাটনি একদমই কমিয়ে দিল। এনএস সাহেবকে একটু খাটতে হচ্ছে, কিন্তু ওই সঞ্চালক বা মেম্বাররাই কিন্তু নিজেরা প্ল্যানটা তুলে আনলো। 80% ক্ষেত্রে আমাদের আর একদম সক্রিয় ইনভলভমেন্ট আর থাকলো না। সঞ্চালক নিচে 4টে সঞ্চালক, তার মধ্যে 3টে সঞ্চালক ভীষণ অ্যাক্টিভ, ওই 3টে সঞ্চালক আর বাকি জিপিএফটি বলতে যা বোঝায় আমার আইসিডিএস বা হেলথের কয়েকজনের সাহায্যে আমার কিন্তু 24-25-এর যে অ্যাকশন প্ল্যানটা প্রায় শেষ হয়ে গেছে এবং আমরা কিন্তু ওর 80% কাজ কাদের থেকে পেয়েছি, সঞ্চালক এবং মেম্বারদের কাছ থেকে। কারণ আমরা রেগুলারলি তাদের বোঝাতে মানে কি বলবো, সৌভাগ্যবশত বলবো যে বোঝাতে পেরেছি যে পঞ্চায়েতটা কারোর কোনো মেম্বারের একার নয়, প্রধানের একার নয় বা আমি স্টাফের একার নয়। আর আমরা তো আসি বাইরে থেকে, কিন্তু আমাদেরও একটু পজিটিভ, স্টাফদেরও এটা বোঝাতে আমি সক্ষম হয়েছি যে আমাদেরও পজিটিভভাবে ভাবতে হবে। একটা যদি ডেঙ্গু পেশেন্ট থাকে তাহলে সেই ডেঙ্গু থেকে কিন্তু আমাকেও আক্রান্ত হতে পারে, আমিও আক্রান্ত হতে পারি বা অন্য স্টাফও আক্রান্ত হতে পারে। যতই আমি যদি আমি আসি সোদপুর থেকে, আমি সোদপুর থেকে আসি বলে এরকম নয় যে ডেঙ্গু যদি ওই এলাকায় হয় আমার ডেঙ্গু হবে না, আমি ওখান থেকে আক্রান্ত হয়ে আমার বাড়িকে প্রভাবিত করব, আমার এরিয়াকে প্রভাবিত করব। তাহলে আমরা যদি এইভাবে পজিটিভলি ভাবতে পারি এবং সকলকে নিয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় আগামী দিনে আমরা যেভাবে করছি এই আপনি উন্নয়ন বলুন বা এই বিষয়গুলো বলুন, এগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। এই টেন্ডেন্সিটা যদি আমরা ধরে রাখতে পারি আমার বিশ্বাস এর পরের বছর গিয়ে আমরা শুধু বসবো, আমার আইসিডিএস, হেলথ এবং সঞ্চালকরা নিজেরাই ডেভেলপমেন্ট প্ল্যান করে দেবে, আমাদের আর অত খাটতে হবে না, কারণ আমরা সেইভাবেই কিন্তু স্টেপ ইন করছি এবং প্রত্যেককে তার মর্যাদাটা দেওয়া অবশ্যই উচিত, যেটা আমরা করি এবং আমরা চেষ্টা করি। সব জায়গায় হয়তো আমরা পারি না, ভিভিডি, ভিসিটি বা ভলান্টিয়ার তাদের থেকে যদি আমরা এক্সট্রা 1 ঘন্টা কাজ নিই আমরা চেষ্টা করি কিছু না কিছু দিয়ে তাকে, কারণ আমরা জানি ভিভিডি বা ভলান্টিয়াররা খুব সামান্যতম রোজগারে কিন্তু কাজ করছে, তাদের সংসার চলে না। তাহলে আমি তাকে যদি 1 ঘন্টা এক্সট্রা এনগেজ করি তার জন্য অবশ্যই আমার পঞ্চায়েত ফান্ড থেকে আমরা চেষ্টা করি তাকে কিছু পেড ব্যাক করার। এর মাধ্যমে কিন্তু আমরা একটা পজিটিভ জায়গায় আছি এবং আমরা চেষ্টা করছি আগামী দিনে আরো সুন্দর জায়গায় যাব। আমাদের নির্মাণ সহায়ক আছেন, উনি বিশেষ করে এই গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের ওপর আমরা কি সিস্টেমে চলছিলাম ড্রেনেজের ক্ষেত্রে এবং এখন কি করছি একটু আরো বিস্তারিত বলবেন। সকলকে ধন্যবাদ। নমস্কার। আমরা এখানে যারা এসেছি তাদের একটাই উদ্দেশ্য বোধহয়, সেটা আমরা মানে ফিরে গিয়ে ডেভেলপমেন্টের কাজ করব, উন্নয়নের কাজ করব নিশ্চিতভাবে। কিন্তু উন্নয়ন কথাটা ডি দিয়ে শুরু হয়, যেমন আর একটা কথা শুরু হয় ডি দিয়ে, সেটা ডিজাস্টার। প্রত্যেকটা উন্নয়নই একটা বিপর্যয় নিয়ে আসে। আমি যদি আপনাদের এখন বলি যে গাছ লাগানো খুব খারাপ প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গের বিশেষ কয়েক জায়গাতে, আপনারা নিশ্চয়ই আমাকে অন্যভাবে দেখবেন বা কথা বলবেন। আচ্ছা বলুন তো, 15-20 বছর আগে আমরা ইউক্যালিপটাস গাছ লাগাতাম, প্রচুর গাছ লাগালাম তো। 15-20 বছর আগে যে ইউক্যালিপটাস লাগাতাম আজকে আর লাগাই না কেন?
ইউক্যালিপটাস গাছ প্রচুর পরিমাণ আননেসেসারি জল তুলে নেয়, আমার মাটি খারাপ করে। তো যে গাছ লাগানো বৃক্ষরোপণ নিয়ে আমরা এক সময় উৎসব করেছিলাম, বন মহোৎসব করেছিলাম, সেই বৃক্ষ কিন্তু আমাকে ক্ষতি করেছে। ঠিক তো? ডেভেলপমেন্টের সঙ্গে বিপর্যয় এসছে। আমরা রাজস্থানে প্রায় 8 কোটি গাছ লাগিয়েছি। তার রেজাল্ট রাজস্থান হয়তো ভালো পেয়েছে, কিন্তু সারা ভারতবর্ষ কিন্তু আজকে খুব বিপদের মুখে আছে। কেন বললাম কথাটা? 20 বছর আগে চিন্তা করুন, আয়লা বা তার আগে বছরে 2টো করে আমাদের ঘূর্ণিঝড় আসতো না, এখন কিন্তু আসে। এর কারণ কি? আমরা যে ডেভেলপমেন্ট করি, ডেভেলপমেন্টে অনেক কিছু দেখাই, আমরা অনেক কিছু বলি, কিন্তু তার পরিকল্পনা যদি ভুল হয়। আমার এইখানে ছিল রাজস্থান ওয়েস্টে, আর এই আমার ভারতবর্ষ সমুদ্র গতির জন্য এইটা ছিল আমার চাতাল, উনুন। এখান থেকে প্রচুর হিট উপরে উঠতো, হাওয়ার যে ব্ল্যাঙ্কের জন্য সমুদ্র গতির সমস্ত বৃষ্টি আমার এইভাবে যেত এই জায়গাটাকে পূরণ করবার জন্য। আজকে এখানে হিটটা হচ্ছে না, এখানে গাছ লাগিয়ে দিয়েছি প্রচুর, কাজেই হাওয়ার দিশা কিন্তু পরিবর্তন হয়েছে। সমুদ্র গতির জন্য যে একটা জায়গায় আসতো, আমরা যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা যে প্রভাবে বৃষ্টি পেতাম, সেই বৃষ্টি পাচ্ছি না, এর কোনো অভিমুখ নেই বলে যখন যেখানে এসে এখন বছরে মোটামুটি 3টে থেকে 4টে ঘূর্ণিঝড় আমাদের ফেস করতে হয়। আমরা কিন্তু উন্নতি করেছি, ডেভেলপমেন্ট করেছি, গাছ লাগিয়েছি, পরিবেশ বাঁচিয়েছি। যারা লে লাদাখে গেছেন তারা দেখবেন, আমরা যখন বাইকিং এ লেতে যেতাম, তো তখন আমরা বাইক করে, আজ থেকে 15-20 বছর আগে ড্রাই ডেজার্ট ছিল, একটা গাছ ছিল না, লাদাখ ছিল। কিন্তু এখন যেখানে আমরা এমন বনসৃজন করেছি অপরিকল্পিতভাবে, আমি গাছের বিরুদ্ধে কথা বলছি না, কোথায় কোন গাছ লাগাবো, কি গাছ লাগাবো, কেন লাগাবো, এইটা ভেবে যদি প্ল্যানিং না হয়, তাহলে যত ভালো প্ল্যানিং হোক না কেন, সে ডিজাস্টার নিয়ে আসবেই আসবে। আমরা কিভাবে কাজ করেছি, কেন কাজ করেছি, সেই কাজগুলোকে নিয়ে বলরামবাবু বললেন। ধরুন এইখানে একটা গ্রাম সংসদ আছে, পুরো প্রত্যেকে একটা বাড়ি, যারা সিটে বসে আছেন। আমরা গেলাম রাস্তা করতে, এই যে রাস্তাটা বানালাম, রাস্তা বানানোর সময় গ্রামের মানুষের কি বক্তব্য থাকলো, রাস্তাটা উঁচু করতে হবে, বর্ষায় জল জমে, উঁচু করে দিলাম। জলের ন্যাচারাল স্লোপ ছিল ওই দিক থেকে এই দিকে, এখানে যখন বাঁধ দিলাম, এইদিকে জল কম, এইখানে সারা বছর জল দাঁড়িয়ে থাকলো, ড্রেনের কোনো পরিকল্পনা নেই। আমি উন্নয়ন হলো, এই পার্টির বিপর্যয় হলো, এখানে জল বেশি হলো, আর এখানে খরা হলো, কারণ জল এখানে গেল না, এখানে চাষ বিঘ্নিত হলো, আর এখানে প্লাবিত হয়ে চাষ হলো না। কাজে উন্নয়ন করার সময় এইটা যদি আমাদের মাথার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমরা বিপর্যয়কেই ডেকে নিয়ে আসছি, এইটা মাথায় রাখাটা খুব জরুরি। এবার যদি কোনো শহর কিংবা গ্রামের কথায় যাই, দিন দিন ডেভেলপমেন্ট হচ্ছে। আমাদের যে পঞ্চায়েতে থাকতে দেখি যে 1/3 জমি ছেড়ে দেওয়ার কথা বাড়ি তৈরির ক্ষেত্রে, আমরা এখানে অনেকেই এমন আছে যে 1/3 টুকুও ছাড়িনি, ক্যান্টিলিভার করে বাড়িয়ে নিয়েছে, অনেকেই আছে, নিয়ম জানার পরেও করি। এরপরে যেখানে আছি সেখানে যে পাশে যে পাঁচিলের বাড়ির মাঝখানের যে গ্যাপটা ছিল, সেইটাকেও ভরে দিয়েছি, আমরা সিমেন্টিং করে দিয়েছি। এই সিমেন্টিং করে দেওয়ার পরে যেটা দাঁড়ালো, রাস্তাটা ঢালাই হয়ে গেছে। আমাদের মূল জলের একটা কথা, যেগুলো আমি আজকে যে কথাগুলো বলছি, একটু হয়তো মনে হবে অফবিট বলছি, বাজে কথা বলছি, একটু বোঝার চেষ্টা করলে ভাববেন যে হয়তো আমি ঠিক বলছি। আমাদের পানীয় জলের সোর্স কি বলা হয়, 0.3% মাত্র সারা পৃথিবীর পানীয় জলের সোর্স আমাদের কাছে আছে, খারাপ হয়ে যাচ্ছে। আমি মানলাম, বেসিক্যালি আমার চোখে কিন্তু পানীয় জলের সোর্স হচ্ছে সমুদ্রের জল। আপনারা কি আমার সঙ্গে একমত? আমাদের যা জল খাই, সেই জলের একমাত্র সোর্স হচ্ছে সমুদ্রের জল। আপনারা কি আমার সঙ্গে একমত?
একদম সমুদ্র থেকেই বাষ্প হয়ে জল এসে আমার কাছে আসে, তাই তো? যখন মাটির সঙ্গে এসে মেশে তার আগে পর্যন্ত সে খুব ভালো জল, পলিউশন ফ্রি প্রায়, অ্যাটমসফিয়ারিক পলিউশন বাদ দিয়ে বাকি যা আছে ম্যানেজেবল। সে যখনই মাটিতে এসে পড়লো তখনই তার পলিউশন হওয়া শুরু হলো। কাজে বৃষ্টির জলকে আমরা বলি সবুজ জল, ওর মধ্যে পলিউশন আমরা প্রায় টেন্স টু 0 বলে থাকি। সেই জলটা কি হয়, মাটির উপর থেকে সারফেস টার্ন অফ হয়ে যায়, মাটির উপর থেকে জল চলে যায়, সেই সময় অনেকখানি মাটি কাদা এই সমস্ত নিয়ে যায়, ধান ক্ষেতের যে কেমিক্যালগুলো থাকে সেগুলোকে ধোঁয়াশ আউট করে ধুয়ে নিয়ে যায়। যাওয়ার সময় মাটি কিছুটা শোষণ করে, সেই শোষণের জায়গা থেকে গাছ কিছুটা নিয়ে নেয় জল, কিছুটা মাটির তলায় যাওয়ার চেষ্টা করে, আর বাকিটা আবার ইভাপোরেশন হয়ে চলে যায়, কিছুটা আবার নদীনালায় স্টোর হয়। তো আমাদের এখন যেটা দাঁড়াচ্ছে যে মাটির তলায় যে জলটা যাওয়ার জন্য মাটির উপর থেকে জলটাকে যেতে হবে, আমরা পুরো ছাউনি করে দিয়েছি, মাটির তলায় আর জল যাচ্ছে না। আমি আজকে ছোটতেই আছি একদম, আমি ওদিকেও যাবো না, আমি গল্প করে চলবো। হ্যাঁ নিশ্চয়ই আপনাদের সময় আছে, দেরি হয়ে যাচ্ছে। এবার মাটির তলায় যাওয়ার জন্য জলটাকে আমাকে কি করতে হবে, সব মাটি কিন্তু জল নিতে পারে না। যদি আমাদের একদম সিল্ট কিংবা ক্লে হয়, যারা এখানে মেয়েরা আছেন আটা যারা রেখেছেন তারা জানেন যে আটার মধ্যে জল দিলে বা ময়দার মধ্যে জল দিলে জলটাই ময়দাটাকে খেয়ে নেয়, জলের গায়ে একটা ময়দার লেয়ার তৈরি হয়। যত গুঁড়ো গুঁড়ো মাটি হবে, যত সিল্ট কিংবা ক্লে হবে, সে কিন্তু জল ভেতরে ঢুকতে দেবে না। আমি যদি একটা বাটির মধ্যে ময়দা নিই, তার উপরে যদি জল দিই, দেখবো ড্রপ ড্রপ গোল গোল হয়ে গেছে, কিন্তু বালির মধ্যে দিলে সে নিচে নেমে যাবে। তাহলে মাটি যত সরু হবে তত সেখানে জল কম যাবে, কিন্তু যাবে না এরকম নয়, যাবে। কাজে আমাদের এখন চেষ্টা করতে হবে যে এই যে আমরা চাতাল বানিয়ে ফেলেছি, এর মধ্যে একটা ট্রেঞ্চ করে ড্রেন করে কোনো অবস্থাতে ওই চাতালটাকে কেটে মাটির মধ্যে জলটা দেওয়ার। যদি জল মাটিতে দিতেও যাই, আমরা যদি কাজ করতেও যাই, একটা ছবি আমি দেখাবো, এই ছবিটাই, এই ছবিটা আমি দেখাতে চাইবো। দেখুন মাটি, আমরা একটা কনস্ট্রাকশনের জন্য মাটি কাটতে গিয়েছিলাম, কি পেয়েছি, পুরো 1.5 ফুট প্লাস্টিক, অন্য কিছু দেখতে পাচ্ছি না। যেখানে আমার চাতাল নেইও সেখানে প্লাস্টিক আমাকে জল যেতে দিচ্ছে না। তাহলে মাটির নিচে যদি জল না যায় তাহলে আমার গাছ জল পাবে না। একই সঙ্গে সঙ্গে আমরা একটা কালাহান্ডির কেস স্টাডি, সময় থাকলে কোনো একদিন আলাদাভাবে দেখা হলে বলবো। কালাহান্ডিতে আমরা গিয়েছিলাম একটা ইউনিভার্সিটির হয়ে, সেখানে গিয়ে একটা প্রজেক্ট হচ্ছে, যে বাড়ি বানাচ্ছি সমস্ত বাড়ি ক্র্যাক করে যাচ্ছে। কি হচ্ছে, মাটি যখন গরমকালে ফেটে যাচ্ছে, ক্র্যাক হয়ে যাচ্ছে, শীত যখন বর্ষাকালে জল যাচ্ছে, অল্প জল গেলেও সেটা কাদা হয়ে যাচ্ছে। সেইখান থেকে আমরা রেমেডি করেছিলাম, প্রত্যেকটা বাড়িতে একটা করে সোকপিট বানিয়েছিলাম, তার এই যে জল সেটাই বাড়ির মাঝখানে মাটির তলায়, যাতে সারা বছর সে জলটা পায়। সারা বছর তারপর থেকে ওখানে ক্র্যাকিং টেন্ডেন্সি কিন্তু অসম্ভবভাবে কমেছে। তো এই জন্যই বলছি মাটির তলায় জল পাঠানো খুব জরুরি। আমরা কি করে পাঠাচ্ছি বা ছোট 4-5টা পয়েন্টে নিয়ে আসছি, আমি ওইদিকে তাকাচ্ছি না। আমরা কি কি করতে পারি, যদি ড্রেনটাকে আমরা 5 ফুট পর পর, ড্রেনের বেস যেটা আছে তার বেসটাকে কেটে দিলাম, যেটা ঢালাই বেস করি, সেই বেসটার মধ্যে একটা যদি ক্র্যাক, ছোট একটা ছিদ্র করি, জল যখন ফ্লোয়ে যাচ্ছে বেরিয়ে গেল, যখন জলটা কম হয়ে গেল, স্ট্যাগনেন্ট হয়ে গেল, তখন ওই ছিদ্র থেকে যেন আমার মাটির তলায় যেতে পারে। তাহলে যত বড়ই ড্রেন করি না কেন, ওই যে আমাদের 1 চামচ জলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে, সেইটা কিন্তু এখানে মিনিমাইজ হয়ে যাবে অনেকখানি। এবার যেটা বলরামদা বললেন, আমরা যেটা করেছি, আমাদের প্রচুর ড্রেন, মানে আমাদের ড্রেনের লেন্থ বললে অনেকেই একটু আটকে উঠবেন, প্রায় 40,000 কিলোমিটার, মানে কম বেশি কাঁচা পাকা নিয়ে আছে। আমাদের পুরো ড্রেনের মাকড়সা চেনে আছে। আমাদের রাস্তাই আছে আমাদের কাছে, কাঁচা রাস্তা, পাকা রাস্তা নিয়ে 60,000 কিলোমিটার, সরু 6 ফুটের রাস্তা নিয়ে। এটা আমি সার্ভে ডেটা বলছি, এটা আমি কোনো বানিয়ে বলছি না।
আমাদের মানে সাহেবকে দেখাতে পারিনি সেদিন, আমাদের ডিজিটাল ডেটা কালেকশনের সিস্টেম আছে। তো আমাদের সেই যে ড্রেনগুলো আমরা বানাচ্ছি, যদি প্রত্যেকটাকেই আমাদের লেবার দিয়ে কাটাতে হয়, তাহলে তুলতে হয় কত লেবার লাগে। আমরা কি করলাম, 70 মিটার পর পর 4 ফুটের একটা লম্বা জায়গা 8 ইঞ্চি ডাউন করে নামিয়ে দিলাম। এইভাবে গিয়ে ড্রেনটা এইভাবে গিয়ে গেল, এখানকার যা স্ল্যাচ ছিল সেই স্ল্যাচটা ওইখানে এসে পড়লো। তাহলে এই 70 ফুট মিটার কিন্তু আমাকে আর পরিষ্কার করতে হলো না, ওই জায়গা থেকে স্ল্যাজ অ্যারেস্টার বলি আমরা তুলে ফেলে দিলাম। এই যে স্ল্যাজ অ্যারেস্টারটা বানিয়েছিলাম, এর পাশে আমরা 3টে রড দিয়ে দিয়েছি, লোহার রড, যেখানে কিনা প্লাস্টিক বা যা আছে, এইখানে দেখুন এই যে তলায় লাগানো আছে, এই দিকে জল দেখুন পরিষ্কার। শুধু ওইটুকু আমাদের স্ল্যাজটা তুলে নিলে আমার ডেইলি যে প্রচুর টাকা খরচা হওয়ার জায়গা, সেই খরচাটা কিন্তু অনেকখানি কমে গেছে। আমার খুব ভালো লেগেছে, দেখা যাচ্ছে একটা 70 মিটারের এই প্রান্তে একটা এরকম আছে, ওই প্রান্তে আছে, ঠিক মিডিলটা খানিকটা কাছিমের পিঠের মতো। তার বললে কি হচ্ছে, দুই প্রান্তে জায়গাটা 5 মিটার বা 10 মিটারের ভেতরে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। মানে আমি প্রথম দেখলাম এটা। আর সুন্দর স্যার আমাকে একটা অনুরোধ করেছিলেন, সেটাকে নিয়ে আমি একটু স্টাডিও করেছিলাম। গতকাল প্র্যাকটিক্যালি শরীর খুব খারাপ ছিল, আগের ট্রেনিং এ গলা সঙ্গ দিচ্ছিল না, আজকে গলাটার অবস্থা খুব খারাপ। তো আমরা একটা কেস স্টাডি করেছি, সেটাকে ওনাকে পরে আমি ছবি দিয়ে ডিটেল দিয়ে দেখাবো। আমরা বিয়ে বাড়িতে দেখেছি যে ভাত রান্না হওয়ার পরে একটা চুবড়ি থাকে, ঝুড়ি বলে, ঝুড়ির মধ্যে একটা ওই নাইলনের মশারির একটা ছেঁড়া থাকে, সেখানে উপরে ভাতটা দিয়ে দেওয়া হয়, তলায় ফ্যান চলে যায়। আমরা সোকপিট বলি, সোকপিট করতে মিনিমাম 8,500 টাকা খরচা হয় একটার ক্ষেত্রে। আমরা যদি একটা গর্ত করি, গর্ত করে ওই একটা চুবড়ি যদি ফেলে দিই আর তলায় যদি একটা নাইলন দিয়ে দিই, ওর মধ্যে যদি জলটাকে অ্যালাউ করি, তাহলেও কিন্তু ওই জলটা একই জায়গায় সোক করবে, আর যা আবর্জনা আমার ড্রেনের মধ্যে থেকে আসবে সেইটা আমরা তুলে দিয়ে বাইরে ফেলে দিতে পারবো। কাজে 8,000 টাকাটাও কিন্তু আমরা 800 টাকায় নামিয়ে আনতে পারি। আর আমরা বাঁশ দিয়ে একটা চেষ্টা করছি, সাহেব আইডিটা আমরা এটা দিয়েছিলেন, আইডিয়াটা আমরা যেমন গোল করে সোকপিট করি না করে, আমরা বাঁশের কতগুলো বাঁশ মতো ওর গায়ে চটা লাগিয়ে একটা সোকপিটের ট্রায়াল নিচ্ছি। কিন্তু এখানে বাঁশের একটা ট্রিটমেন্টের প্রয়োজন হয়। বাঁশটাকে যদি সেদ্ধ করে দেওয়া হয় তুতের মধ্যে, যারা গ্রামে থাকেন তারা জানেন যে বাঁশের ট্রিটমেন্ট হচ্ছে বাঁশকে সেদ্ধ করা হয় মানে গরম জলে তুতে দিয়ে, তাহলে এর মধ্যে ঘুম বা এরকম কোনো সমস্যা থাকে না। এইটা দিয়েও কিন্তু আমরা 2,500-3,000 টাকার মধ্যে কমিউনিটি লেভেলে সোকপিট করতে পারি। যদি আর কারোর কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে আমি সেটুকুর উত্তর দেব বলে, তাহলে আজকে বিদায় নেব।